হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য। প্রথমে তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝে নাও। জাতি হলো একটি জনসমাজ যা ক্রমবিকাশের ধারাবাহিকতায় সর্বোচ্চ শিখরে উপনীত হয়েছে। জাতি হলো জনসমাজের চূড়ান্ত অভিব্যক্তি। জাতীয় জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনার স্তর গভীর হলে জাতির উদ্ভব হয়। রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে দিয়ে জাতি পরিণতি লাভ করে। এবার হচ্ছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য। সেখানে প্রথম পয়েন্ট কি আছে, অর্থাৎ প্রথমত কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্র গঠিত হয় মূলত 4টি উপাদান নিয়ে। এই উপাদানগুলি হলো জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা। কিন্তু জাতি গঠনের জন্য এই উপাদানগুলি লাগে না। জনসমাজের মধ্যে গভীর ঐক্য হলো জাতি গঠনের মূল উপাদান। দ্বিতীয়ত দেখো, রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত এই ক্ষমতা সরকারের মাধ্যমে প্রযুক্ত হয়। জাতি বলতে যা বোঝায় তার সার্বভৌম ক্ষমতা, জাতি বলতে যা বোঝায় তার সার্বভৌম ক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের যন্ত্র সরকারের নেই। বলছে এইগুলো কিন্তু সরকারের নেই। তারপর তৃতীয়ত কি বলা হচ্ছে দেখো, একটি নির্দিষ্ট ভূখণ্ডে একটি জনসমাজ আইনগতভাবে সংগঠিত হলে রাষ্ট্র সৃষ্টি হয়। কিন্তু জাতি বলতে এমন এক জনসমাজকে বোঝায় যাদের মধ্যে একসঙ্গে বসবাসের সাধারণ ইচ্ছা আছে এবং যারা মনস্তাত্ত্বিকভাবে সংগঠিত। তারপর চতুর্থ, রাষ্ট্র এক জাতিভিত্তিক বা বহু জাতিভিত্তিক হতে পারে। এক জাতিভিত্তিক রাষ্ট্রের উদাহরণ জার্মানি, জাপান, হাঙ্গেরি, সুইডেন প্রভৃতি। অপরদিকে বহু জাতিভিত্তিক রাষ্ট্রের উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া প্রভৃতি। রাষ্ট্র ও জাতির সীমানা বা আয়তন খুব কম ক্ষেত্রেই সমানুপাতিক হয়। পঞ্চমত কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্র হলো একটি আইনগত ধারণা। এর রাজনৈতিক বাস্তবতা বিরোধ বিতর্কের ঊর্ধ্বে। কিন্তু জাতি হলো একটি ভাবগত ধারণা। এ হলো এক মনস্তাত্ত্বিক অনুভূতির দ্বারা ঐক্যের চেতনা। এবার বলা হচ্ছে উপসংহার। উপসংহারে বলা যায় জাতি আর রাষ্ট্র এক নয়। কিন্তু রাষ্ট্র যদি জাতিভিত্তিক হয়, কিন্তু রাষ্ট্র যদি এক জাতিভিত্তিক হয় তবে এক জাতি এক রাষ্ট্র হবে। এটা কিন্তু রাষ্ট্র যদি এটা এক জাতিভিত্তিক হয় লিখবে, তাহলে এক জাতি এক রাষ্ট্র হবে আর জাতি ও রাষ্ট্র সমর্থক হবে। আর রাষ্ট্র যখন বহু জাতিভিত্তিক হয় তখন তাদের সঙ্গে জাতির পার্থক্য অত্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। এবার তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। অ্যান্সারটা আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো 912300525218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস থাকে এবং তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা ক্লাসের PDF নোটসও পেয়ে যাবে। চলো আজকের প্রশ্নের উত্তরটা দেখে নাও। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক কি বলা হচ্ছে দেখো, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করতে গেলে প্রথমে উভয়ের সংজ্ঞা সংক্ষেপে দেওয়া প্রয়োজন। সাধারণভাবে সাম্য বলতে বোঝায় সকলে সমান। রাষ্ট্রবিজ্ঞানের সাম্য কথাটির অর্থ হলো প্রত্যেক ব্যক্তি তার বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ পাবে। এই সুযোগের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না। কোনো শ্রেণী রাষ্ট্রের কাছে বিশেষ সুবিধা পাবে না। এই সুযোগের সমতাই হলো সাম্য। তারপর কি বলা হচ্ছে দেখো, ব্যক্তির বিকাশের জন্য স্বাধীনতা অপরিহার্য। আক্ষরিক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় নিজের অধীনে চলা, অর্থাৎ নিজের খুশি মতো কাজ করা। নিজের পছন্দ মতো কাজ করার ক্ষমতাকে সাধারণভাবে স্বাধীনতা বলা হয়। তবে রাষ্ট্রবিজ্ঞানের স্বাধীনতার অর্থ ভিন্ন। ব্যক্তির বিকাশের জন্য বাধা নিষেধ অপসারণ ও উপযুক্ত পরিবেশ সৃষ্টির নাম হলো স্বাধীনতা। এবারে সাম্য স্বাধীনতার মধ্যে দেখো সম্পর্ক পয়েন্টটা দেখো। সাম্য ও স্বাধীনতা হলো বিপ্লবের দীক্ষামন্ত্র। ফরাসি বিপ্লবের মন্ত্র ছিল সাম্য, মৈত্র ও স্বাধীনতা। বিভিন্ন দেশের সংবিধানে সাম্য ও স্বাধীনতার নীতি ঘোষিত হয়েছে। তবে এই দুটির মধ্যে সম্পর্ক নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে
মতভেদ আছে। টকভিল, স্পেন্সার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ মনে করেন সাম্য স্বাধীনতা পরস্পর বিরোধী। অন্যদিকে রুসো, ল্যাস্কি প্রমুখ চিন্তাবিদ বলেছেন উভয়ই পরস্পরের পরিপূরক। এবার দেখো পরস্পর বিরোধী কি বলা হচ্ছে, দেখো বুর্জোয়াদের মতে অর্থনৈতিক ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতার উপরে রাষ্ট্রের হস্তক্ষেপ করার অধিকার নেই। তারা সাম্য বলতে রাজনৈতিক সাম্যের কথা বলেছেন, অর্থাৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সকলে সমান, কিন্তু স্বাধীনতার ক্ষেত্রে অর্থনৈতিক স্বাধীনতার কথা বলা হয়েছে। এই স্বাধীনতার ক্ষেত্রে সাম্যনীতি প্রয়োগ করা উচিত নয়, সেদিক থেকে স্বাধীনতা সাম্যের সম্পর্ক নেই। তারপরে হচ্ছে পরস্পরের পরিপূরক। মার্ক্সবাদীরা মনে করেন স্বাধীনতা ও সাম্যের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। সাম্য ছাড়া স্বাধীনতা ভোগ করা যায় না। আবার স্বাধীনতার আদর্শকে বাস্তব রূপ দিতে হলে সাম্যের প্রয়োজন। যেমন আইনের মাধ্যমে সাম্যের অধিকার যদি স্বীকৃত হয়, তাহলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই স্বাধীনতা ভোগ করতে পারবে। এবার আছে মূল্যায়ন। সাম্য ও স্বাধীনতা পরস্পরের সহযোগী হলেও মার্ক্সবাদীরা মনে করেন অর্থনৈতিক সাম্য হল স্বাধীনতার শর্ত। অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য থাকলে সেই সমাজে সাধারণ মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে না। পুঁজিবাদী সমাজে অর্থনৈতিক বৈষম্য থাকায় সেখানে মানুষ স্বাধীনতা ভোগ করতে পারে না। একমাত্র সমাজতান্ত্রিক সমাজে অর্থনৈতিক সাম্য থাকায় সেখানে প্রকৃত স্বাধীনতা ভোগ করা সম্ভব। এই ছিল তোমাদের আজকের ক্লাস।